চার জেলায় নতুন ৩০০ ঘর পাচ্ছেন বন্যায় ক্ষতিগ্রস্তরা। তেজগাঁও কার্যালয় থেকে ভার্চুয়ালি হস্তান্তর করছেন প্রধান উপদেষ্টা। রাজধানীর মোহাম্মদপুরে সেই ব্যবসায়ীর অফিসে ফের সন্ত্রাসীদের গুলি। আজ শৃঙ্খলা বাহিনীর ভূমিকায় ক্ষোভ, নিরাপত্তা নিয়ে শঙ্কা। পুলিশ যদি আজকে সে ব্যবস্থা নিত, ওই অস্ত্র উদ্ধার করত, তাহলে তো দ্বিতীয়বার ওই অস্ত্র ব্যবহার করতে পারত না। একই অস্ত্র দিয়ে কিন্তু আবার গুলি করছে। দ্বিতীয় দিনে ১৩টি ফ্লাইটে হজের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন ৫,৫০০-এর বেশি মুসল্লি। কাটেনি নতুন ভিসা প্রাপ্তি নিয়ে জটিলতা। দর্শক আমন্ত্রণ, যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত ৪ জেলা চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও ফেনীতে বিশেষ আবাসন প্রকল্পে নির্মিত ঘর ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হবে। সেই অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 10:30টার কিছু পরে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই অনুষ্ঠানে যোগ দেন তিনি। ২০২৪ সালের আগস্ট-সেপ্টেম্বর মাসে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যায় ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলা বেশি ক্ষতিগ্রস্ত হয়। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী যে সকল বাড়ি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ বসবাসের মতো কিছুই অবশিষ্ট ছিল না, তাদের ঘর নির্মাণ করে দেয়া হয়। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মাধ্যমে 4টি জেলায় ৩০০টি ঘর নির্মাণ করা হয়েছে, যা নির্মাণে প্রায় ২৪,১৮,১২,০০০ টাকা ব্যয় হয়েছে। এই প্রকল্পের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছিল প্রধান উপদেষ্টার অফিস। নোয়াখালী, ফেনী ও কুমিল্লা জেলা প্রশাসন নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এরই মধ্যে প্রধান উপদেষ্টার তরফ থেকে উপকারভোগীদের চাবি হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করেছেন ৪ জেলা প্রশাসক। এখন ভার্চুয়ালি ক্ষতিগ্রস্তদের সাথে মতবিনিময় করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি চলে যাচ্ছি সেই অনুষ্ঠানে। ঝাঁপিয়ে পড়েছিল এই বন্যা ত্রাণের ক্ষেত্রে। এই অনন্যতাও একটা দৃষ্টান্তমূলক হিসেবে আমাদের কাছে রইল। এখানে মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে একটা জাতীয় পুনর্বাসন কমিটি গঠন করা হয়েছিল। সেই নিরিখে এটা জেলা পর্যায়ে কমিটি হয়েছিল এবং উপজেলা পর্যায়ে কমিটি হয়েছিল। আমরা ক্ষয়ক্ষতি নিরূপণ করেছি মন্ত্রণালয় থেকে এবং আন্তঃ মন্ত্রণালয়ে পরপর সভাগুলো করে আমরা এটাকে সমন্বয় করার চেষ্টা করেছি। যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে সেটা পুনর্বাসন কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করার জন্য সে মন্ত্রণালয়গুলোকে মনিটর আমরা করেছি। এক্ষেত্রে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে আমরা টেস্ট রিলিফে প্রায় 4টা উপজেলাতে 110 কোটি টাকা আমরা দিয়েছি টিআরএ, এবং খাবিটা কাজের বিনিময়ে টাকা আমরা বিতরণ করার জন্য দেওয়া হয়েছে 88 কোটি টাকা। তো সেই সমস্ত কাজও সুচারুভাবে সম্পন্ন হচ্ছে সর্বত্র, এবং এক্ষেত্রে যে সমস্ত কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করছেন আমি তাদেরকেও ধন্যবাদ দিচ্ছি যে তারাও নিরলসভাবে কাজ করছে। তো সার্বিকভাবে আজকে সেনাবাহিনীর তৈরি যে ৩০০টা বাড়ি জনগণকে দেওয়া হচ্ছে। রাজধানীর মোহাম্মদপুরে সেই ব্যবসায়ীর অফিসে আবারও গুলি করেছে সন্ত্রাসীরা। ভর দুপুরে মোটরসাইকেলে এসে হেলমেট পরা 2 ব্যক্তি গুলি করে পালিয়ে যায়, যার সিসি ক্যামেরার ফুটেজ যমুনা টেলিভিশনের হাতে এসেছে। এই ঘটনার 1 মাস আগে এই ব্যবসায়ীর অফিসেই একইভাবে গুলি চালিয়েছিল দুর্বৃত্তরা। প্রশ্ন উঠেছে, কারা ও কেন বারবার এভাবে গুলি চালাচ্ছে? আর শৃঙ্খলা বাহিনীর ভূমিকাই বা কি? উত্তর খুঁজেছেন সহকর্মী আশিক মাহমুদ, ছবি তুলেছেন কাউসার হোসেন। 28 এপ্রিল দুপুর 2টা 20 মিনিট মোহাম্মদপুরের টাউন হল এলাকায় এক মোটরসাইকেলে আসে 2 জন।
থামে ব্যবসায়ী মনির আহমেদের বাড়ির সামনে। কোনো কিছু বুঝে ওঠার আগেই বাইক থেকে নেমে একজন রিভলভার বের করে গুলি ছোড়ে। এ সময় দিক বিদিক ছুটে জীবন রক্ষা করেন কয়েকজন। পরে সন্ত্রাসীরা মোটরসাইকেলে করে মিরপুর সড়ক ধরে পালিয়ে যায়। হামলার সময় অফিসের ভেতরেই ছিলেন মনির আহমেদ। তার কাছে জানতে চাই ঘটনার বিস্তারিত। একটা হোন্ডা আসলো, দুটা ছেলে, হোন্ডা মুখোশ পরা এবং ভিতরে ওরা হেলমেট পরা। তো ঢুকেছে, আমার দারোয়ানকে জিজ্ঞেস করতেছে, আর তুমি কে এই বাসার দারোয়ান? বলছে হ্যাঁ। তখনই সে পিস্তল কাট করে গুলি করলো। আমি সাথে সাথে দৌড়ে যাই, তারা পালায় যায়। আমাকে তো কিছু বলতেছে না, প্রশাসনও তেমন কিছু বলতেছে না। গুলি করার সময় দৌড়ে জীবন রক্ষা করেন ভবনের দারোয়ান জিহাদ। মৃত্যু আতঙ্কে এখনো ঘুমাতে পারেন না। ওরা গুলি করছে, আমি দৌড় দিতে দিতে ওরা গুলিটা করছে। গুলিটা আইসা লাগে এই যে জায়গা। পুরো আতঙ্কে আমার বুক, আমার পুরো থরথরে কাঁপতাছে, আমার শরীর পুরো কাঁপতাছে। আমি রাত পুরো ঘুমাইতে পারিনি, খাই আমার ওই কল্পনায় আমি সারা রাত আমি ঘুমাইতে পারিনি, টেনশন আমি। মোহাম্মদপুরের টাউন হল এলাকায় এক ব্যবসায়ীর অফিসে দুর্বৃত্তরা যে গুলি করেছে সেটি সরাসরি এই দেয়ালে লেগেছে, যার ক্ষত এখনও স্পষ্ট। আর এই দরজা দিয়েই এই বাসার দারোয়ান কোনো রকম পালিয়ে জীবন রক্ষা করেন। এই ঘটনার ঠিক 1 মাস আগে গত 24 মার্চ এখানে দাঁড়িয়েই দুজন মুখোশধারী এই অফিসের মানুষকে লক্ষ্য করে গুলি করেছিল। একের পর এক এমন গোলাগুলির ঘটনায় এই ভবনের বাসিন্দা সহ আশপাশের সবাই আতঙ্কিত, উদ্বিগ্ন। এখন তো কোনো নিরাপত্তা নাই। এখন তো মনে হয় যে আগে যাও মনে হয় যে রাস্তাঘাটে বের হইতে পারতাম, এখন তো মনে হয় যে এই ঘটনার পর থেকে এখন বেশি বেরিয়ে হয় না। ভয় লাগে, রাস্তায় চলতেও ভয় লাগে, কার গুলি কার গায়ে লাগে। সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যে এই দ্রুত এটার নিষ্পত্তি করতে, আর এবং আমাদের সিকিউরিটিটা যেন ঠিকমতো দেয়। বারবার কেন এমন গোলাগুলি? এই প্রশ্নের উত্তর খুঁজতে একটু পেছনে ফেরা যাক। এটি গত 24 মার্চের ঘটনা। ঈদের আগে চাঁদা না পেয়ে এই ব্যবসায়ীর অফিসেই একই স্টাইলে গুলি করেছিল সন্ত্রাসীরা। এই ঘটনায় মামলা হলে জাবেদ নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করেছে গোয়েন্দারা, যদিও পরে তদন্ত আর এগোয়নি। খোঁজ নিয়ে জানা গেছে জাবেদ মোহাম্মদপুরের মাদক ব্যবসায়ী জসিমের ঘনিষ্ঠজন। দুটি হামলার ঘটনা একই সূত্রে গাঁথা বলে মনে করছেন এই ব্যবসায়ী। পাশাপাশি নিজের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন তিনি। পুলিশ যদি আজকে সেই ব্যবস্থা নিত, ওই অস্ত্র উদ্ধার করত, তাহলে তো দ্বিতীয়বার ওই অস্ত্র ব্যবহার করতে পারতো না। একই অস্ত্র দিয়ে কিন্তু আবার গুলি করছে। পুলিশ বলছে তদন্ত চলাকালীন সময়ে একই ঘটনার পুনরাবৃত্তি দুঃখজনক। তদন্ত চলমান রয়েছে একটা ঘটনার, এবং যেহেতু এই ঘটনাটা ঘটে গেছে, আমাদের পরিকল্পনা তো অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমাদের আসামি গ্রেপ্তার করা। কমিশনার স্যারও নির্দেশনা দিয়েছেন, বিভিন্ন নির্দেশনা দিয়েছেন এই আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে। আমরা স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা পুরো টিম আমরা কাজ করছি এই আসামিকে ধরার বিষয়ে। শিগগিরই সন্ত্রাসীদের গ্রেপ্তার করে সমাজে শান্তি ফিরিয়ে আনার দাবি সকলের। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত 4 জেলা চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও ফেনীতে ঘর বিতরণের অনুষ্ঠান চলছে এবং সেই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা কথা বলছেন। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। আমাদেরকে আশ্বস্ত করতে পেরেছে এবং আজকে পেছনে ফিরে তাকানোর সময় আমরা বুঝতে পেরেছি যে এটা চমৎকার কাজ হয়েছে। ভবিষ্যতে এরকম দুর্যোগের সময় তাদেরকে আমরা কাছে পাবো, আমাদের ভরসার স্থল হবে, যে আমরা জানবো যে সেনাবাহিনী এই কঠিন কাজ, এই কঠিন পরিস্থিতিতে সঠিকভাবে আমাদেরকে করে দিতে পারবে। এবং যারা এই কাজে সরাসরিভাবে নিযুক্ত ছিলেন, স্থানে কাজ করেছেন, তারা হয়তো আজকে উপস্থিত নাই। তাদেরকে আমরা সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, যে যেখানে আছেন। আমরা অশেষ কৃতজ্ঞ। এই দুর্যোগের দিনে আপনারা সামনে এগিয়ে এসেছিলেন এবং সুন্দরভাবে এই বাড়ি নির্মাণ করে দিয়েছেন। তো কাজে এটা একটা ছোট্ট প্রকল্প, 300টি ঘর নির্মাণ, কিন্তু এর মাধ্যমে আমরা আমাদের যে সঠিকভাবে কাজ করার, একত্রে কাজ করার, দুর্যোগ মোকাবেলা করার এবং সৎভাবে করার যে দৃষ্টান্ত স্থাপন করলাম, এটা আমাদের সবাইকে উদ্বুদ্ধ করবে। এটা আমাদেরকে বড় লেসন, আমাদের জন্য বড় প্রাপ্য। সেনাবাহিনীর কাছে আমরা সেটুকু ধন্যবাদ অবশ্যই দেব।
যে আমাদের এই দৃষ্টান্ত স্থাপন করার জন্য। ফেনী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রামের বন্যা দুর্গত পরিবারসমূহের পাশে দাঁড়াতে পেরে আমরা সত্যি আনন্দিত। আমি জানি গত বন্যার পর থেকে আপনারা অবর্ণনীয় কষ্টে জীবনযাপন করেছেন। দেশের সরকার হিসেবে এই দুঃসময়ে আমাদের পাশে থাকা, আপনাদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব, মানবিক দায়িত্ব ছিল। সেজন্য গত বন্যার ভয়াবহ পরিস্থিতি সামনে ওঠার সাথে সাথেই সরকার আপনাদের জন্য বসতবাড়ি নির্মাণ করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়, মুখ্য সচিব, বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন নিরলসভাবে পরিশ্রম করেছে। এই জন্য আমি তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এর মাধ্যমে যারা বাড়ি পেয়েছেন, আজকে যাদেরকে দেখলাম, যারা চাবি গ্রহণ করেছেন বাড়ির, তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি যে আপনাদের এই দুর্দিনে আপনাদের পাশে থাকতে পেরে আমরাও স্বস্তি বোধ করছি যে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পেরেছি। এই বাড়িটি আপনার একটি অবলম্বন, মাথা গোঁজার একটা জায়গা। এখানে আপনারা পরিবার পরিজন, সন্তান সন্ততি নিয়ে বসবাস করবেন। যেহেতু এখন মাথা গোঁজার মতো একটা ব্যবস্থা হয়েছে, এখন একই সাথে আপনাদের সন্তানদের উন্নত ভবিষ্যৎ গড়ে তোলার দিকেও নজর দিতে হবে। তাদেরকে ভালো মতো পড়াশোনা করাবেন যাতে ভবিষ্যতে তারা ভালো মানুষ, ভালো নাগরিক এবং ভালো উদ্যোক্তা হতে পারে। দেশের মানুষ আপনাদের পাশে দাঁড়িয়ে যে সাহস জুগিয়েছে, সেই সাহস সবসময় মনের মধ্যে ধারণ করবেন এবং দেশের মানুষ আপনাদের সঙ্গেই থাকবে। দ্বিতীয় দিনে 13টি ফ্লাইটে 5,530 জন যাত্রী হজ পালনে সৌদি যাবেন। ভোর থেকে এখন পর্যন্ত 3টি ফ্লাইটে প্রায় 1300 যাত্রী ঢাকা ছেড়েছেন। আশকোনা হজ ক্যাম্পে নির্ধারিত সময়ে কোনো ভোগান্তি ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ অংশের ইমিগ্রেশন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হবে সৌদি আরব অংশের ইমিগ্রেশন। তবে এখনও কাটেনি নতুন ভিসা প্রাপ্তি নিয়ে সৃষ্ট জটিলতা। সৌদি আরবের কারিগরি ত্রুটি না সারায় এখনও ভিসা হয়নি 19,667 জনের নিবন্ধিত হজ যাত্রীর। মঙ্গলবার প্রথম দিন 10টি ফ্লাইটে 4,180 জন হজযাত্রী যান সৌদি আরবে। দর্শক, এই বিষয়ে আরো জানবো। আশকোনা হজ ক্যাম্প থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী আরিফিন শাকিল। আরিফিন, ভিসা জটিলতার সমাধান কি হলো কিনা এবং সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, ব্যবস্থাপনা নিয়ে কি বলছেন হজযাত্রীরা? ধন্যবাদ ইশরাত। গতকালকের তুলনায় খানিকটা বিশেষ জটিলতা কেটেছে, অর্থাৎ বলা হচ্ছে গতকালকে প্রায় 74% ভিসা হয়েছিল, সেই 2% বেড়ে আজকে 76% ভিসা হয়েছে। তারপরেও আপনি যেটা বলছিলেন, যে সংখ্যাটা বলছিলেন, প্রায় 19,000-এর বেশি যাত্রীর এখন ভিসা হয়নি। বলা হচ্ছে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে সেই ভিসা সম্পন্ন হবে এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাংলাদেশের ধর্ম উপদেষ্টা সৌদি আরবে ডিও লেটার পাঠিয়েছেন এবং দ্রুত এই সমস্যা যেন সমাধান করা হয় সে কারণে সৌদি আরবের যে মন্ত্রণালয়, অর্থাৎ হজ এবং ওমরা মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন। আর সেই আলোকে আসলে এখন কাজ হচ্ছে এবং আশা করা হচ্ছে বাংলাদেশের যারা দায়িত্বশীল তারা আশা করছেন নির্ধারিত সময়ের মধ্যে সকল ভিসাই আসলে সম্পন্ন হবে। তবে বড় জটিলতা, আরেকটি বড় জটিলতা রয়েছে বিমানের যে ফ্লাইট সংখ্যা, সেই ফ্লাইট সংখ্যা বলা হচ্ছে মাঝামাঝিতে বিমানের যে 14টি অতিরিক্ত যে ফ্লাইট রাখা হয়েছে, এই সময়টুকুতে কিন্তু যাত্রীদের যদি ভিসা প্রাপ্তি ঠিকঠাকভাবে না হয় এবং বাড়ি ভাড়ার সাথে সমন্বয় না করে এই ভিসাগুলো যদি নেওয়া হয় বা টিকিট কাটা হয়, সেক্ষেত্রে কিন্তু এই 14টি যে মাঝে বিমানের যে মাঝে 14টি ফ্লাইট রয়েছে, সেই 14টি ফ্লাইট কিন্তু ফাঁকা যেতে পারে। সেক্ষেত্রে বিমানের ফ্লাইট বিপর্যয় হতে পারে, আর্থিকভাবে বিমান ক্ষতিগ্রস্ত হবে এবং এই সংকট যেন বড় আকার ধারণ না করেন, এই বিষয়টি শুরু থেকেই আলোচনা রয়েছে এবং সরকারের বেসরকারি বিমান ও পর্যটন যিনি উপদেষ্টা রয়েছেন বশির আহমেদ, তিনি সহ সিভিল এভিয়েশন এবং হাব কর্তৃপক্ষ এবং ধর্ম উপদেষ্টা তারা একসঙ্গে বৈঠক করেছেন গত পরশুদিন এবং সেই বৈঠকে বলা হচ্ছে সৌদি আরবের কাছ থেকে নতুন করে যেন এই 14টি ফ্লাইট রিশিডিউল করা হয়, অর্থাৎ শেষ সময় অথবা একেবারে শুরুর দিকে যেন এইগুলো রিশিডিউল করা হয়, যাতে যাত্রীরা ঠিকঠাকভাবে বাড়ি ভাড়ার সাথে সমন্বয় করে যে যাত্রীরা ভিসা পেয়েছেন তাদেরকে যেন দ্রুত পাঠানো যায়, অর্থাৎ বিমান যেন কোনো ধরনের আর্থিক ক্ষতির মুখে না পড়ে, সেই বিষয়টি আসলে নিশ্চিত করার চেষ্টা চলছে। ধন্যবাদ আপনাকে শাকিল। টার্গেট চলন্ত ট্রেনের যাত্রী, ভিডিও করতে গেলেই মোবাইল ছিনতাই। আশুগঞ্জে মেঘনা রেল সেতু ও আশপাশের নির্জন স্থানে প্রায় ঘটছে এমন ঘটনা।
ঘটনা। ওৎপেতে থাকা ছিনতাইকারীরা লুটে নিচ্ছে মোবাইল সহ নানা সামগ্রী, পাশাপাশি স্টেশনেও দৌরাত্ম্য। এতে আতঙ্কে দূরপাল্লার যাত্রীরা। আশুগঞ্জে মেঘনা নদী, রেল সেতুতে ছুটে চলছে ট্রেন, বাইরে ভিডিও ধারণে ব্যস্ত যাত্রী, হঠাৎ মোবাইল ছিনতাই। মেঘনা নদীতে জোড়া রেল সেতু, নিচে নৌবন্দর, চারপাশে মনোরম পরিবেশ। তাই ট্রেন ভ্রমণের সময় অনেকেই ছবি তোলেন, করেন ভিডিও। তখনই ঘটে এমন সর্বনাশ। সেতুর বিভিন্ন জায়গায় আগে থেকে ওৎপেতে থাকে ছিনতাইকারীরা, কেউ কেউ লুকিয়ে থাকে ঝোপঝাড়ে। টার্গেট ট্রেনের যাত্রী। এভাবে অভিনব কায়দায় প্রায় ঘটছে মোবাইল ছিনতাই। ব্রিজে কোনায় আড়ালে দাঁড়ায় থাকে ব্রিজে, এটা একটু মোবাইলটা যেহেতু সুন্দর একটা দর্শনীয় জায়গা, 3টা ব্রিজ একসাথে ভিডিও করতে চাই, এই ভিডিও করাটাতে থাপা দিই, মোবাইল থাপা দিই, বাকি ওই যে লাঠি দিয়ে বাড়ি দিই। আমরা দেশব্যাপী একটা ট্রলে শিকার হই যে ছিনতাইকারীরা আশুগঞ্জ স্টেশনে যেহেতু হয়, সেহেতু আশুগঞ্জেরই। এটা আসলে মিথ্যা। এটা যারা ছিনতাইকারী তারা সবাই বহিরাগত। ট্রেন যখন আসে স্টেশনে প্রবেশ করে তখন হচ্ছে প্ল্যাটফর্মের বাইরে অনেকগুলো বগি থাকে, এখানে উঠতে হলে মানুষকে হচ্ছে একটা উঁচা দূরত্ব অতিক্রম করে উঠতে হয়। তখন যাতে তারা একটা জটলা পাকে এখান থেকে মোবাইলগুলো নিয়ে নেয়। শুধু চলন্ত ট্রেনে নয়, আশুগঞ্জ স্টেশনেও ঘটছে চুরি ছিনতাই, খোয়া যাচ্ছে মূল্যবান সামগ্রী। এতে আতঙ্কে যাত্রীরা। স্টেশনে যাত্রী সেবা বাড়ানোর দাবিতে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। নিরাপত্তা চৌকি ছিল ব্রিজের নিচে, যখন একটা রেল ব্রিজ যখন সিঙ্গেল ছিল, একটা ছিল, কিন্তু এখন 2টা ব্রিজ হওয়ার পরও ওই নিরাপত্তা চৌকিটা নাই। আমরা চাই অতি দ্রুত পুলিশ বক্সটা তৈরি করা হয়, আর পুলিশ বক্সটা থাকলে আমাদের জনসাধারণ যারা রেলওয়ের যাত্রীরা আছে তারা নিরাপদ। রেলওয়ে পুলিশ বলছে এরই মধ্যে কয়েকটি ঘটনা নজরে এসেছে। যাত্রীদের নিরাপত্তায় কাজ করছে পুলিশ। আমাদের আশুগঞ্জ এতদূর আমাদের পুলিশ ফোর্স আসলে প্ল্যাটফর্মে দেওয়ার মতো ছিল না। ওইটা আমরা নতুন একটা প্ল্যান করছি, আমরা নতুন করে এখানে একটু ফোর্স দেওয়ার চিন্তা ভাবনা করছি। এখান থেকে পেট্রোলে সপ্তাহে অন্তত 2-3 দিন যতটুকু পারি আমরা। আর অলরেডি যে 2 জন আসামি ধরা আছে ওই যে আশুগঞ্জ থানাতে। আশুগঞ্জ স্টেশনে 3টি আন্তনগর সহ 7 জোড়ার মেইল ও একটি কমিউটার ট্রেনের যাত্রা বিরতি রয়েছে। এর বাইরেও চলাচল আরও ট্রেনের। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে চট্টগ্রামে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর আউটার স্টেডিয়াম থেকে শুরু হয়ে র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে চকবাজার প্যারেড কর্নারে গিয়ে শেষ হয়। সিটি কর্পোরেশন ও এসপেরিয়া হেলথ কেয়ার যৌথভাবে এই আয়োজন করে। র্যালিতে প্রায় 2 শতাধিক সাইকেলিস্ট অংশ নেন। এ সময় তারা শব্দ দূষণ রোধে সাইকেলের ব্যবহার বাড়াতে সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে মেয়র জানান, সবুজ ও স্বাস্থ্যকর নগরী গড়ে তুলতে শব্দ দূষণ রোধ করা অত্যন্ত জরুরি। এজন্য আইন প্রয়োগের চেয়ে সবার মাঝে সচেতনতা বৃদ্ধি করার আহ্বান জানান তিনি। স্পেশাল জোনকে প্রথমে টার্গেট করতে পারি। এখানে কোনো হর্ন বাজানো যাবে না, এবং শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে রাস্তার পাশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এবং সেই সাইড দিয়ে গিয়ে যাতে হর্ন না বাজায়, সেই ধরনের আমাদের একটা চিন্তা ভাবনা আছে। এই সাইকেলের মাধ্যমে আমরা এটা জানান দিতে চাই যে আমরা শব্দ হর্ন ছাড়া আমরা কিভাবে গাড়ি চালাবো এবং চালাতে পারি। উত্তর কোরিয়ার নবনির্মিত যুদ্ধজাহাজ থেকে নতুন প্রযুক্তির সুপারসনিক মিসাইল উৎক্ষেপণ পর্যবেক্ষণ করলেন সর্বোচ্চ নেতা কিম জং উন। বুধবার এসব ছবি প্রকাশ করে রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA। এ সময় যাচাই করা হয় নৌযানের ভার্টিক্যাল লঞ্চিং সিস্টেম বা VLS প্রযুক্তি। সুপারসনিক মিসাইল ছাড়াও উৎক্ষেপণ করা হয় বিভিন্ন ধরনের ক্রুজ ও বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। শুক্রবার রাজধানী পিয়ংইয়ং থেকে কিছুটা দূরে এক সামরিক ডকইয়ার্ডে চো হিয়ন নামের যুদ্ধযানটির উদ্বোধন করা হয়।